সমুদ্রের গভীর অংশে দাঁড়িয়ে ছিল সমুদ্রের রাজপ্রাসাদ। তার 6টি কন্যা ছিল, তারা সারা দিন বাগানে খেলেছে। অন্যান্য রাজকন্যাদের মতো নয়, কনিষ্ঠ শান্ত ছিলেন এবং মাতাল ছিলেন, এবং তার নাম ছিল দ্য লিটল মারমেইড। সর্বোপরি তিনি মানুষের পৃথিবী সম্পর্কে গল্পগুলি শুনতে পছন্দ করতেন। প্রথাগতভাবে একটি মৎস্যকন্যা শুধুমাত্র তার ষোড়শ জন্মদিনে প্রথমবারের পৃষ্ঠতলের বাড়তে পারে, এবং এখন সময়টি জমি এবং কনিষ্ঠতম রাজকন্যাকে দেখার। তিনি জাহাজের কাছাকাছি এসেছিলেন। দিক থেকে আগত গান এবং সঙ্গীত এই প্রথম রাজকন্যা জাহাজটি দেখেছিল। জাহাজের কেবিনে লিটল মারমেইড একটি সুদর্শন রাজপুত্রকে লক্ষ্য করে। অনেকক্ষণ তিনি তার চোখ বন্ধ করতে পারেননি। হঠাৎ সাগরে হিংস্র ঝড় শুরু হয়েছিল। রাজকুমার জাহাজ একটি শিলা আঘাত এবং টুকরা ভাঙা। সম্পূর্ণ অন্ধকারে বিদ্যুৎ চমকে উঠল এবং লিটল মারমেইড রাজকুমারকে সমুদ্রে পড়তে দেখল। তিনি তাকে উপকূলে নিয়ে এসে উদ্ধার করেছিলেন। শীঘ্রই রাজপুত্রকে পাশের একটি মেয়ে খুঁজে পেল। যখন তিনি জেগে উঠলেন, তিনি তার দিকে হাসলেন এবং তাকে বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানালেন। ছোট্ট মারমাডা দুঃখিত হয়ে উঠল যে রাজকুমার তার অস্তিত্ব সম্পর্কেও জানত না। সে জলে ডুব দিয়ে সাঁতার কেটে গেল। লোক সম্পর্কে তার বাবার গল্প থেকে লিটল মারমেইড জানত যে তারা মার্মেডদের মাছের লেজটিকে কুৎসিত বলে মনে করে। অতএব কোনো ব্যক্তিকে খুশি করার জন্য 2টি পা অর্জন করতে হয়েছিল। পরের দিন লিটল মারমেইড সমুদ্র ডাইনে গেল। জাদুকরী তার জন্য একটি ঘ্রাণ তৈরি করতে রাজি হয়েছিল যা মাছের লেজকে আরো একদম পাতলা পায়ে পরিণত করবে। রাজকন্যার চালাকি দারুণ হবে, কিন্তু তিনি যে প্রতিটি পদক্ষেপ নিয়েছিলেন তা অসহ্য যন্ত্রণা নিয়ে আসে। এবং রাজপুত্র যদি আরেকটি বিবাহ করেন, লিটল মারমেইড সমুদ্রের ফোমে পরিণত হবে। বিনিময়ে জাদুকরী মেয়েটির কাছ থেকে তার দুর্দান্ত কণ্ঠ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। রাজকন্যা রাজপুত্রের নিকটবর্তী হওয়ার জন্য যে কোনো কিছুর জন্য প্রস্তুত ছিল এবং সে তাতে রাজি হয়েছিল। রাতে রাজপুত্রের প্রাসাদে যাত্রা করার পরে লিটল মারমেইড একটি জাদু পানীয় পান করেছিলেন। তার মধ্যে একটি তীব্র ব্যথা ছড়িয়ে পড়ে এবং সে চলে গেল। বিকেলে ঘুম থেকে উঠে মেয়েটি রাজকুমারকে সামনে দেখতে পেল এবং চোখ নিচু করে মাছের লেজের বদলে 2টি পা দেখতে পেল। রাজকুমার তিনি কে ছিলেন এবং কিভাবে তিনি এখানে এসেছিলেন তা জানার চেষ্টা করেছিলেন, কিন্তু লিটল মারমেইড কথা বলতে পারেনি। উষ্ণ গাইড এবং সুন্দর নাচ সত্ত্বেও তিনি তার পায়ে ভীষণ ব্যথা অনুভব করেছিলেন। রাজকুমার আরও বেশি করে লিটল মারমেইডের সাথে সংযুক্ত হয়েছিলেন, তবুও তিনি তাকে একটি সুন্দর বাচ্চা সন্তানের মতো আচরণ করেছেন। তাকে কখনো তার স্ত্রী বানানোর ঘটনা ঘটেনি। একবার রাজকুমার স্বীকার করলেন যে তার হৃদয় এমন এক ব্যক্তির দ্বারা দখল করা হয়েছে যিনি তাকে বহু আগে উপকূলে সংরক্ষণ করেছিলেন এবং তারা বিয়ে করতে চলেছে। ছোট মারমেইড খুব মন খারাপ করেছিল, কিন্তু তাকে সত্য বলতে পারেনি। বিয়ে সময় হওয়ার সময় যুবরাজ লিটল মারমেইডকে নববধূর সাথে একটি হানিমুন ভ্রমণে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। একটি বিলাসবহুল হানিমুন তাঁবুটি জাহাজের ডেকে ছড়িয়ে পড়ে। দ্য লিটল মারমেইডের শেষ সন্ধ্যায় একটি যার সাথে তিনি তার বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন, তার দুর্দান্ত কণ্ঠ দিয়েছিলেন এবং প্রতিদিন অন্তহীন যন্ত্রণা সহ্য করেছিলেন। কিন্তু তিনি তাদের লক্ষ্য করেননি। জাহাজে যখন নীরবতা পড়ল তখন লিটল মারমেইড ডেকের উপরে বসে সূর্যের প্রথম রশ্মির জন্য অপেক্ষা করছিল। হঠাৎ জাহাজের কাছে এসে সে তার বোনদের লক্ষ্য করল। তারা অশ্রুকুভাবে ডাইনিকে রাজকন্যাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে সাহায্য করার জন্য বলেছিল। জাদুকরী তাদের একটি ধারালো ছুরি দিয়েছিল যার সাহায্যে রাজকন্যার হৃদয়কে বিদ্ধ করার জন্য লিটল মারমেইড তার রক্তের এক ফোঁটা তার পায়ে একটি লেজে পরিণত হতো এবং সে সমুদ্রে ফিরতে পারে। ছোট্ট জলভর তাঁবুতে উঠল এবং সেখানে প্রেমে ঘুমন্ত এক দম্পতিকে দেখল। তিনি রাজকুমারের প্রাণ নেওয়ার শক্তি খুঁজে পেলেন না এবং চিন্তাকে সমুদ্রে ফেলে দিলেন। দুঃখের সাথে লিটল মারমেইড নিজেকে জলে ফেলে দিল, কিন্তু রাজকন্যার সদয়তায় দুষ্ট জাদুকরী হৃদয় গলে গেল। জাদুকরী তার বানান বাতিল করে দিয়েছিল এবং লিটল মারমেইডে আবার মানুষের পায়ের পরিবর্তে একটি মাছের লেজ ছিল। অনেক দিন আগে একটি ছোট রাজ্যে এমন এক রাজা থাকতেন যিনি অন্য কোনো কিছুর চেয়ে বেশি পোশাক পরতে পছন্দ করতেন। তিনি ড্রেসিং রুমে পুরো দিন কাটাতে পারতেন, নতুন পোশাকে আয়নার সামনে তুলে ধরেছিলেন। সুতরাং জীবনের প্রতিটি অনুষ্ঠানের জন্য, এটি থিয়েটারের ভ্রমণ হোক বা কেবল প্রাতরাশের জন্য, রাজা সেরা কাপড় এবং পোশাক প্রস্তুত করেছিলেন। এবং তারপরে একদিন দুজন গন্ডগোলের রাজ্যে আগমন। রাজধানীর রাস্তায় তারা এমন এক রাজার কথা শুনেছিল যিনি
তিনি পোশাক পরতে ভালোবাসেন এবং তারপরে ধোঁকাবাজদের মনে একটি চতুর পরিকল্পনা পাকা হয়েছিল। তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তাঁতিরা একটি দুর্দান্ত ফ্যাব্রিক তৈরি করতে সক্ষম, যা এর চেয়ে ভালো কিছুই কল্পনা করা যায় না, এবং যাতে রাজা অবশ্যই তাদের দিকে মনোনিবেশ করবেন। স্ক্যামাররা একটি গুজব ছড়িয়েছিল যে তাদের ফ্যাব্রিকটিতে জাদুর বৈশিষ্ট্য রয়েছে। যারা দুর্ভেদ্য বোকা তাদের কাছে এটি সম্পূর্ণ অদৃশ্য। বাদশাহ যখন তার রাজ্যে আবির্ভূত অবিশ্বাস্য তাঁতিদের কথা শুনলেন, তখন তিনি খুব খুশি হয়ে উঠলেন। সর্বোপরি শেষ পর্যন্ত তিনি বুঝতে চেষ্টা করেছিলেন যে কোনো রাজকীয় পরামর্শদাতা এবং বিষয়গুলি বোকা। পরের দিন রাজা তাঁতিদের ডেকে পাঠালেন, তাদেরকে সোনার ঝর্ণা দিয়েছিলেন এবং জাদু কাপড় এবং সোনার সুতোর সেরা পোশাকটি সেলাইয়ের নির্দেশ দিয়েছিলেন। তারপরে প্রতারকরা সমস্ত মূল্যবান উপকরণ নিয়েছিল, স্বর্ণ নিয়ে গিয়ে কাজে লাগলো। তারা খালি রয়াল মেশিনে বসে বসে ভান করতে শুরু করলো যে তারা রাজার জন্য জাদু পোশাক সেলাই করছে। বিদেশি ফ্যাব্রিক সম্পর্কে গুজব সমস্ত রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে এবং প্রত্যেকে এটি দেখতে চেয়েছিল। বাদশাহ নিজেও ব্যতিক্রম ছিলেন না, তিনি সত্যিই পোশাকটি একবার দেখে নিতে চেয়েছিলেন, তবে তিনি ভয় পেয়েছিলেন যে সে বোকা হবে এবং কেবল কাপড়টি দেখতে পাবে না, এবং তাই বাদশাহ তার বুদ্ধিমান পরামর্শদাতা তাদের কাছে প্রেরণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সবার মধ্যে সবচেয়ে বুদ্ধিমান এবং সৎ পুরানো উপদেষ্টা যখন কর্মশালায় এসেছিলেন, তিনি দেখেছিলেন যে কিভাবে ফাঁকিবাজরা খালি মেশিনগুলির পিছনে কাজ করছে। তারা একটি অস্তিত্বহীন পোশাক, সোজা অদৃশ্য ভাঁজগুলি এবং এক্সক্লুড জাল ডিজাইন তুলেছিল। তারপরে পরামর্শদাতা ভীত হয়ে বললেন যে সে নিজেকে বোকা বলে মনে করবে। পোশাকটিও দেখার ভান করল। রাজ্যে ফিরে বৃদ্ধা কিছু দেখেনি বলে স্বীকার করার মতো শক্তি খুঁজে পেলেন না। সুতরাং তিনি বাদশাহকে জানালেন যে ফ্যাব্রিকটি দুর্দান্ত ছিল। মন্ত্রী তাঁতিদের উপদেষ্টার অনুসরণ করলেন। তিনি একইভাবে খালি মেশিনগুলির দিকে তাকিয়ে ভয় পেয়েছিলেন যে তিনি আসলে বোকা এবং নিজের জায়গার অযোগ্য। সুতরাং মন্ত্রী রাজার কাছে ফিরে গেলেন এবং কাউন্সিলরের চেয়েও বেশি কাপড়ের প্রশংসা করলেন। অবশেষে রাজা কৌতূহলটি নিজেই প্রশংসা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। যতক্ষণ না এটি মেশিন থেকে সরিয়ে দেওয়া হয়, তিনি তাঁতিদের কাছে দরবারীদের পুরোটা জায়গা নিয়ে এসেছিলেন। তবে রাজা বা উপদেষ্টারা কেউই পোশাকটি দেখেনি। যাই হোক, তাদের প্রত্যেকে সাজসজ্জার প্রশংসা করতে শুরু করে, ধারণা করে যে অন্য সবাই আসলে ফ্যাব্রিকটি দেখছে। ফলাফলটি নিয়ে সন্তুষ্ট হয়ে রাজা চালাক নাইটের ক্রসকে ভূষিত করলেন এবং তাদেরকে আদালত তাঁতদের উপাধি দিয়েছিলেন। এবং তারপরে এমন দিন এসেছিল যখন আপনি নতুন পোশাক পরতে পারেন। দুর্বৃত্ত তাঁতিরা স্বেচ্ছায় রাজাকে একত্রিত করে। তারা শাসককে অস্তিত্বহীন ট্রাউজার্স পরে সজ্জিত করে, তারপরে একটি ক্যামিসোল এবং একটি অদৃশ্য ক্যাপ্টান, এবং প্রক্রিয়াটি দেখেছেন এমন সমস্ত আভিজাত্য কেবল পোশাকটি কত সুন্দর এবং এটি রাজার কাছে কিভাবে বলেছিলেন। অবশেষে রাজা রাস্তায় চলে গেলেন। বিষয়গুলি ইতিমধ্যে চারদিকে জড়ো হয়েছিল রাজার দুর্দান্ত পোশাক দেখার আশায়। তবে যারা এসেছিলেন তাদের কেউই স্বীকার করেননি যে তারা কিছুই দেখেনি। হঠাৎ ভিড় থেকে একটি ছোট্ট ছেলে উপস্থিত হয়ে চিৎকার করে বলল যে রাজা উলঙ্গ। জনতা এই শব্দগুলি তুলেছিল এবং চারপাশের প্রত্যেকেই শাসকের দিকে হাসতে লাগল। বাদশাহ বুঝতে পেরেছিলেন যে তিনি প্রতারিত হয়েছিলেন, কিন্তু তার পদযাত্রা অব্যাহত রেখেছিলেন, কারণ একজন রাজার সাজাবে, এবং তার কোনো বিবেচনা এখনও ম্যান্টেলকে সমর্থন করেছিল, যা বাস্তবে ছিল না।